সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আজ অর্থনীতির বিষয় নিয়ে আলাপ করব। আমরা আমাদের প্রবৃদ্ধির হার নিয়ে এক ধরনের সন্তোষ আছে আমাদের মধ্যে। 7% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি এবং আমাদের সামষ্টিক অর্থনীতিতে বেশ কিছু ইতিবাচক অর্জন আমাদের রয়েছে। ইতিমধ্যেই নানা অর্থনৈতিক বিশ্লেষণে বলছে যে মূল্যস্ফীতি সহনীয়, সুদের হার কমছে, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ইতিবাচক। তা সত্ত্বেও বৈশ্বিক বাস্তবতায় আমরা আসলে কোথায় অবস্থান করছি? গেল বছরটি বেশ ঘটনাবহুল ছিল। যেমন সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা বাংলাদেশ তথা সারা বিশ্বকেই এক ধরনের একটা বার্তা দিয়ে দিয়েছে এবং একটা সাড়া জাগানো ঘটনা বলা চলে। বাংলাদেশের গেল বছরে আরও অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। সফর করে গেছেন চীনা প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অনেকদিন পরে বাংলাদেশ সফর করেছেন। বিশ্ব পরিস্থিতি তো নানা রকম ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। ব্রেক্সিটের সিদ্ধান্ত এসেছে যুক্তরাজ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন বা শপথ নিতে যাচ্ছেন। সব মিলিয়ে আমাদের আগামী দিনের অর্থনৈতিক সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আজকে আলাপ করব। পরিচিত হব দুই অতিথির সঙ্গে। শুরুতেই এমন একজনের সঙ্গে পরিচিত হব যিনি আমাদের বাংলাদেশেরই একজন, তবে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছেন একজন পেশাজীবী হিসেবে। তিনি পরিচয় করে দিচ্ছি তার সঙ্গে, জনাব লুৎফে সিদ্দিকী, প্রফেসর লুৎফে সিদ্দিকী। স্বাগত। প্রফেসর লুৎফে সিদ্দিকী বর্তমানে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের গভর্নর এবং তিনি সেখানকার ভিজিটিং প্রফেসর। এছাড়াও তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অ্যাডজাঙ্ক প্রফেসর হিসেবে কাজ করছেন। এর আগে লুৎফে সিদ্দিকী সুইস ব্যাংক ইউবিএস-এর ম্যানেজিং ডিরেক্টর এবং ইমার্জিং মার্কেটগুলোর বন্ড এবং কারেন্সি বিষয়ক গ্লোবাল হেড হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অবকাঠামো অর্থায়ন, যেটাকে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স এবং ক্যাপিটাল মার্কেট বিষয়ক গ্লোবাল কাউন্সিলের সদস্য হিসেবে এখন আছেন। 2012 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম লুৎফে সিদ্দিকীকে ইয়াং গ্লোবাল লিডার ঘোষণা করেছে এবং এছাড়া বাংলাদেশে 2009 সাল থেকে বাংলাদেশ সরকার তাকে সিআইপির মর্যাদা দিচ্ছে। আবারও স্বাগত লুৎফে সিদ্দিকী। এছাড়া আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ডিরেক্টর। ডক্টর ফাহমিদা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির দ্য আর্থ ইনস্টিটিউটেও কাজ করেছেন, পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব লন্ডনে। স্বাগত ডক্টর ফাহমিদা আপনাকে। আমরা বাংলাদেশের অর্থনীতির বিষয় নিয়ে তো আলাপ করব, কিন্তু গ্লোবাল একটা আউটলুক পার্সপেক্টিভ পাওয়ার চেষ্টা করব লুৎফে সিদ্দিকীর কাছে। উনি সাধারণত বাংলাদেশের টেলিভিশনে তো ওনার আসা হয় না, কারণ ওনার কর্মক্ষেত্রে লন্ডনে। আমরা শুরু করি লুৎফে সিদ্দিকীর কাছ থেকে। ডক্টর লুৎফে সিদ্দিকী, কয়েক বছর আগে আপনার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আজকে আপনি স্টুডিওতে এসেছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা খুবই হ্যাপি যে স্টুডিওতে আপনি এসেছেন। আমরা আপনার কাছে জানতে চাইব যে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে 2016-তে নানা রকম পরিবর্তন ঘটে গেছে, সেটা কেমন ছিল? সাধারণভাবে আপনার চোখে এই বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন ছিল এবং এই পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের স্বার্থগত বিষয়গুলো আপনি কিভাবে অবজার্ভ করেছেন? Thank you for having me here and good to be here with you. 2016 সাল, এই সালটা আপনার যদি গ্লোবাল দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা খুব একটা ভালো ছিল না, খুব একটা খারাপও ছিল না। গ্লোবাল গ্রোথ 3%। সাধারণত ট্রেন্ড গ্রোথ 4% হয়ে থাকে গত 20, 30, 40 বছর ধরে। সো বিলো ট্রেন্ড, কিন্তু আবার অত খারাপও না। এই বছর আমরা এক্সপেক্ট করছি যে এটা হয়তো 3.5%তে যাবে। আমরা যদি মহাশূন্য থেকে দেখি, পৃথিবীতে দুইটা দেশ আছে অর্থনীতির প্রেক্ষাপটে। একটা হলো যুক্তরাষ্ট্র আর একটা চায়না। এই দুইটাই সবচেয়ে বেশি ইকোনমিক সুপার পাওয়ার। $75 trillion গ্লোবাল জিডিপি, তার মধ্যে 18 trillion US, 11 trillion or 12 trillion is China. US growth expected to be 2.5%. গত বছর 2% ছিল, এবার 2.5%. China expected to be 6.5%. এরা দুইজনই হলো আপনার গ্রোথের মেইন ড্রাইভার, আর বাকি সবাই আমরা ওদেরকে দেখছি। এদের পারস্পরিক ইন্টারাকশন উইল ডিটারমিন দ্য রেস্ট অফ আস। ইউরোপিয়ান ইউনিয়ন আর জাপান, যেটা আর দুইটা ব্লক, এদের প্রবলেম হচ্ছে যে গ্রোথ এখনো খুবই কম। জাপানে বিলো 1%, ইউরোপে বিলো 1.5%। ওদের পলিসি ইন্টারেস্ট রেট ইজ নেগেটিভ। আপনি যদি ওদের কোনো একটা ব্যাংক হয়ে কেন্দ্রীয় ব্যাংকে ক্যাশ রাখতে চান, ওরা আপনাকে ট্যাক্স চার্জ করবে, ইন্টারেস্ট তো দিবেই না।
This is true for both Japan and also for Europe. Other growth story is not very positive, but that's the global growth picture. আমাদের পক্ষ থেকে যেটা ইম্পর্টেন্ট হলো গ্লোবাল ট্রেড, আমদানি রপ্তানি, এটা যোগ করে যে গ্লোবাল ট্রেডটা হয়। আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম যে গ্লোবাল গ্রোথ যখন 1% বাড়ে, তার সাথে সাথে গ্লোবাল ট্রেড 3% বাড়ে। এটা ছিল রিলেশনশিপটা। এটা এখন নেমে এসে হয়েছে গ্লোবাল গ্রোথ 1% বাড়লে গ্লোবাল ট্রেড মাত্র 1% বাড়ে। তো ট্রেড কমে যাচ্ছে। যেই মডেলটা, গ্রোথ মডেলটা ছিল ইস্ট এশিয়ার দেশগুলোতে, যে আমরা একটা ফ্যাক্টরি করব, এখানে আমরা ম্যানুফ্যাকচার করব, তারপর এটা বিক্রি করব, আর পাশ্চাত্য ক্রেতারা এটা কিনবে, আর এভাবে আমাদের গ্রোথ উন্নতি হবে। এই মডেলটা আর অ্যাভেলেবল না। তো সেজন্য আমাদের চিন্তা করতে হবে একটু যে আর কি করা যায়। আমরা গার্মেন্টস গ্রোথ will not be indefinite. What other things can we do? Two more points very quickly about Bangladesh on that backdrop of the global economy. একটা বিষয় নিয়ে আমরা খুব একটা কথা বলি না এখন, কিন্তু আমার মনে হয় বলা উচিত, যেটা হলো দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব, যেটা আমরা এখন এর মাঝে আছি। এটা হলো এক্সট্রিম কানেক্টিভিটি, এক্সট্রিম অটোমেশন। খুবই চরম গতিতে আমাদের টেকনোলজি এখন যেভাবে প্রসিড করছে, এটাতে অনেক কিছু যেগুলো আগে ইমার্জিং দেশগুলোতে ম্যানুফ্যাকচার করা হতো, সেগুলো ফেরত নিয়ে যাচ্ছে আপনার পাশ্চাত্যে। এটা আরেকটা কারণ যে আমরা হয়তো ওদের কাছে বিক্রি করে আমাদের গ্রোথ বাড়াবো, এই মডেলটা হয়তো হতে পারে না। কিন্তু এটা আবার পজিটিভ দিকও আছে। আপনি ওই টেকনোলজি ইউজ করে আমাদের শিক্ষাক্ষেত্র বা হেলথ, অনেক কিছু এরিয়া যেগুলো আগে গ্যাপ থেকে যেত উন্নত দেশের সাথে, সেই গ্যাপগুলো এখন খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করলে ক্লোজ করতে পারবো। But it needs to be worked on. The fourth industrial revolution is very serious. I think we need a framework for that. My last point, globally এখনো loose liquidity আছে অনেক। Monetary policy is still very loose. আমেরিকা যদিও ওনাদের ইন্টারেস্ট রেট বাড়াবে, তবুও in general the quantity of US dollars 2009 সালে যা ছিল আর এখন যা আছে, it's 4.5 times, 4 গুণ বেশি ডলার। Japan printing money, European Union printing money, China looking to invest. There is a lot of money out there right now. এটা সবসময় থাকবে না। এই জন্য আমাদের যে বিনিয়োগগুলো দরকার, আমার মনে হয় ওটা অ্যাক্সেলারেট করা উচিত, কারণ এই সময়টা আমাদের জন্য খুবই অ্যাডভান্টেজিয়াস। আচ্ছা, আমি আসবো আপনার কাছে। ডক্টর ফাহমিদা, আপনারা ইকোনমিক আউটলুক নিয়ে কাজ করছেন এবং স্টেট অফ দি ইকোনমি নিয়েও আপনাদের একটা রিপোর্ট লঞ্চিং হবে শিগগিরই। এখনকার যে পরিস্থিতি, 2016-এর যে পরিস্থিতি আপনারা দেখেছেন, ওটাকে বিবেচনায় নিয়ে 2017 আপনার কাছে কিভাবে ধরা দিচ্ছে? ধন্যবাদ। উনি যে গ্লোবাল একটা চিত্র দিলেন, তো আমাদের চিত্রটা একটু ভিন্ন, কারণ আমরা তো একটা ডেভেলপিং, লিস্ট ডেভেলপ কান্ট্রি বাট ডেভেলপিং বলতে পারেন। তো সেই জন্য গ্লোবালি যে বৈশ্বিক যে গতি আছে অর্থনীতির কিংবা প্রবৃদ্ধি, সেটার চাইতে আমাদেরটা একটু ভিন্ন, কারণ আমরা একটু দ্রুত গতিতে এগোচ্ছি। অর্থাৎ আমাদের জিডিপি গ্রোথ, আপনি শুরুতে যেটা বলেছেন, শতকরা 7% আমরা পার হয়েছি। As fast as China. As fast as China, ইনফ্যাক্ট চায়নাকেও ছাড়িয়ে গেছে। তো এটা আসলে আমাদের যে কৃতিত্ব, গত কয়েক বছর থেকেই যে আপনি দেখবেন যে বাংলাদেশের প্রবৃদ্ধিটা কি প্রত্যেক দশকে 1% করে বাড়ে। তো সেইটার ধারাবাহিকতায় কিন্তু আমরা চলেছি এখনো পর্যন্ত। 2017-তে বলতে গেলে 2016-র কয়েকটা যদি আমি পজিটিভ এবং নেগেটিভ দুটাই আমি নট নেগেটিভ, চ্যালেঞ্জিং দিকগুলি বলি, তিনটা যদি বলি, একটা ধরুন প্রবৃদ্ধির কথা বললাম, আরেকটা হচ্ছে যে আমাদের রপ্তানি বিষয়টা, এবং রপ্তানির প্রবৃদ্ধিটা কিন্তু বেশ শক্তিশালী রয়েছে এর আগের বছরের তুলনায়, এবং বিশেষ করে তৈরি পোশাক শিল্পের কিন্তু আপনি দেখেন পুরো বছরের চিত্রটা নিলে এটা জি আমাদের যে এমনকি লক্ষ্যমাত্রা যেটা ছিল তার চেয়েও আমরা বেশি অর্জন করতে পেরেছি, এবং থ্যাঙ্কস টু তৈরি পোশাক শিল্প। আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতিটাও
ক্রমান্বয়ে আমরা একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে বেশ নিম্ন পর্যায়ে রয়েছে। এটা তো অবশ্যই বৈশ্বিক যে তেলের মূল্য সেটা একটা কারণ, আবার অন্যদিকে আমাদের অভ্যন্তরে আমাদের যে খাদ্যশস্য উৎপাদন সেই অবস্থায় আমরা ভালো একটা অবস্থানে রয়েছি। কিন্তু এই স্বস্তিদায়ক অবস্থা আরেকটা যে এইগুলো বিবেচনা করলে আমরা একটা সামষ্টিক স্থিতিশীলতার মধ্যে রয়েছি, এবং এটা আরও একটা কারণে বুস্ট আপ হয়তো কিছুটা হয়েছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা, সেটা যেই সেন্সই আমি বলি, লিমিটেড সেন্সেই বলা যায়, অর্থাৎ আমাদের অপোজিশন তেমন একটা শক্তিশালী ছিল না বলে এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, যার জন্য প্রবৃদ্ধিটা সহজ হয়েছে। কিন্তু যদি আবার চ্যালেঞ্জিং দিকগুলো দেখি, তাহলে আপনি একটা ঘটনা বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা, এটা একটা ঘটনা, এবং এটা তো আমাদেরকে একটা নাড়া দিয়েছে যে হঠাৎ করে আমরাও কিন্তু সাইবার ক্রাইমের একটা লক্ষ্যবস্তুতে পরিণত হলাম। বিশ্বব্যাপী এটা রয়েছে, কিন্তু আমরাও এটার শিকার হলাম, এবং আমাদের এটা হওয়ার পিছনে কি আমরা অনেকটা কিন্তু খুব একটা সতর্ক অবস্থানে ছিলাম না, সেটা নিয়েও আলোচনা হচ্ছে। এবং এটা ঘটার পরে কিছুদিন পর্যন্ত আমরা ঘটনাটা জানতেও পারিনি, এবং এখনো পর্যন্ত সেটার যে রিপোর্ট তৈরি হয়েছে সেটার ব্যাপারেও আমরা জানি না। অনেকে বলছেন যে রিপোর্টটা প্রকাশ করলে হয়তোবা আমাদের টাকা পেতে একটা অসুবিধা হতে পারে, সেটা অন্য ধরনের একটা যুক্তি, এটা একটা। এবং এর পাশাপাশি যদি আমি আরেকটা বলি ব্যাংকের সাথে জড়িত, অর্থাৎ আমাদের যে ব্যাংকিং খাতে যে এক ধরনের ম্যাল প্র্যাকটিসগুলি চলছে, এবং ব্যাংকিং খাতে যে সুশাসনের অভাবটা কিন্তু স্পষ্টতর হচ্ছে। বিশেষ করে আপনার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর যে সেখানে ক্লাসিফাইড লোন, অর্থাৎ যে নন পারফর্মিং যে লোনগুলো খারাপ হয়ে যাচ্ছে, সেটার পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে চলেছে, এবং তাদের যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অর্থাৎ মূলধনের পর্যাপ্ততা, সেখানেও ঘাটতি রয়েছে। তো সামগ্রিকভাবে, এবং এগুলো কিন্তু ঘটে যাচ্ছে, তার পাশাপাশি আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে এই ব্যাংকগুলোকে আবার ভর্তুকি দিয়ে তাদেরকে তার ভিতরে ক্যাপিটাল ইনজেক্ট করা হচ্ছে, কিন্তু সেটার ফলাফল কিন্তু ভালো হচ্ছে না। তো এবং তার ফলে কি হচ্ছে যে আমরা একটা যে খারাপ প্র্যাকটিসগুলো সেগুলিকে কিন্তু উৎসাহিত করছি। অর্থাৎ যেই ঘটনাগুলো অতীতে ঘটে গেছে, সোনালী ব্যাংকের ঘটনায় বলুন, বেসিক ব্যাংকের, এগুলোকে যদি আমরা বিবেচনায় নিয়েছি, কিন্তু এইটার যে পদক্ষেপ মানে ধরুন শাস্তিমূলক ব্যবস্থা, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া, সেখানে জোরে সোরে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না, যার ফলে কিন্তু এই ফাইন্যান্সিয়াল সেক্টরের যে ম্যাল গভর্নেন্সটা, এটা আমি সেটাই বলছি যে হ্যাঁ, যে সুশাসনের অভাবটা, এটা আপনার ধরুন যেটা দৃষ্টান্তমূলক শাস্তি একটা, আরেকটা হচ্ছে যে ব্যাংকের যে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার বলুন, ব্যাংকের ভিতরে নিয়ম নীতি বলুন, কিংবা এটার এরপরে রাজনৈতিক প্রভাব কম রাখা, সেই সব বিষয়গুলো সামগ্রিক একটা আমার মনে হয় একটা মানে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। এবং সেখানে কেন্দ্রীয় ব্যাংক এবং আমাদের অর্থ মন্ত্রণালয় মিলে এই বিষয়গুলো আসলে দেখার বিষয় রয়েছে। এবং ব্যাংকিং খাতটা তো আমরা বলি যে অর্থনীতির একটা প্রাণকেন্দ্র, এবং এখানে ধরুন এই বিশৃঙ্খলা যদি চলতে থাকে, এবং এখানে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি কিংবা ধরুন নন পারফর্মিং লোনের যদি একটা বিশাল স্তূপ হতে থাকে, তাহলে তো এই প্র্যাকটিসগুলো আমাদের এই খাতের জন্য ভালো হবে না, অর্থনীতির জন্য কিন্তু ভালো হবে না, এটা একটা রয়েছে। এবং অন্যদিকে আরেকটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একটা ভালো অবস্থানে রয়েছে, কিন্তু এটার একটা অন্যতম উৎস রেমিটেন্স সেটা কিন্তু গত কয়েক বছর থেকে কিন্তু নিম্নমুখী, এবং গত বছরই নিম্নমুখী। এটা উদ্বেগের কারণ এই জন্য যে একদিকে রেমিটেন্স ইনফ্লো কমছে, কিন্তু অন্যদিকে আমাদের যে ওয়ার্কার কিংবা মাইগ্রেন্ট ওয়ার্কার, তাদের সংখ্যা কিন্তু কমছে না। তার মানেটা কি তারা যারা কাজ করছে তারা কি রেমিটেন্স কম পাঠাচ্ছে, নাকি? একটা তো কারণ অবশ্যই যে আমাদের যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেখানে যে তাদেরও তো অর্থনৈতিক একটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তাদের ইনভেস্টমেন্ট, তাদের গভর্নমেন্ট স্পেন্ডিং, এগুলো কিন্তু কমে যাচ্ছে, এবং তারা তাদের অস্টারিটি মেজার অনেক নিয়েছে, ওয়েজেস কমে যাচ্ছে। তো এটা একটা। আবার অন্যদিকে যে ওয়েজেস কমে যাওয়ার কারণ যদি হয়, সেটা একটা ঘটনা,
কিন্তু যদি মনে করেন যে এই রেমিটেন্সটা অন্য মাধ্যমে আসছে, তাহলে কিন্তু আরেকটা, অর্থাৎ ফর্মাল চ্যানেল দিয়ে আসছে না, ব্যাংকিং চ্যানেল দিয়ে আসছে না, তাহলে কিন্তু আমরা আবার একটা বিরাট মানে অর্থের বঞ্চিত হচ্ছে, সেটাও একটা উদ্বেগের বিষয়। তো এখানে বেশ কিছু উদ্বেগের বিষয় রয়েছে, আমি পরে আরো বিস্তারিত আলোচনা করব। দেখি আপনি গ্লোবাল গ্রোথের ক্ষেত্রে যে একটা মানে স্টেডি অথবা একটা ডিক্লাইনিং, খুব একটা এনকারেজিং ট্রেন্ড না সাধারণভাবে, এটার মধ্যে আমরা যেরকম ডক্টর ফাহমিদা বললেন যে আমাদের চিত্রটা ভিন্ন এবং চায়নার সঙ্গে মোটামুটি পাল্লা দিয়ে আমাদের গ্রোথ, অবশ্য চায়নার চেয়েও বেশি বলছেন, তো আমাদের রিলেটিভ অ্যাডভান্টেজটা কোথায়? অনেক কিছু আছে আমার কাছে, বাইরের থেকে দেখলে এখানে মনে হয় যে আমাদের অনেক পজিটিভস। আপনি যেগুলো রিস্ক ফ্যাক্টর বললেন, দে আর ডেফিনেটলি কনসার্নস, কিন্তু রিলেটিভ টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আমরা যদি এখন আপনার বাংলাদেশের ইকোনমিক রিপোর্টটা একটা স্ক্যানিং মেশিনে দেন, হেলথ চেকে দেন, রিপোর্টটা আসবে, আই থিঙ্ক ইউ উইল সি ইটস ফিট গ্রোথ অফ অ্যাবাউট 7%, যখন দ্য রেস্ট অফ এশিয়া ইজ অ্যাবাউট 4.5% without China, maybe 5% with China, is not bad. Each one of them has a but. কিন্তু একটা বলতে হবে, তো কিন্তুটা আমি পরে বলছি, কিন্তু growth, no question, it's commendable. Inflation, below 6%. কনসার্ন হলো এখানে যে আপনার যদি জ্বালানি আর খাদ্য বাদ দেন তাহলে হয়তো 8%। তবুও যে পাবলিক ওয়েজেস বাড়ানো হয়েছে, এই সময়টা একদম it was the right time to do it, যখন গ্লোবাল তেলের দাম কমেছে তখন এটা করার জন্য। দ্যাট অলসো আই থিঙ্ক ইজ নট আ মেজর কনসার্ন। কিন্তু আপনি যে বললেন যে নন পারফর্মিং লোন ইন দ্য ব্যাংকিং সেক্টর, দ্যাট ইজ এ কনসার্ন। ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, বাংলাদেশ ব্যাংকের নিজের রিপোর্টও আমি দেখলাম যে compared to some of our peer group, আমাদের underperforming impaired loans একটু বেশি। এটা কোলেস্টেরলের মতো আপনার বডিতে, in the system, it's a very strong negative. যখন আপনি ভালো লোন আর খারাপ লোন একসাথে মিশিয়ে ফেলেন, আলাদা করা যাচ্ছে না, তখন সবার জন্য ইন্টারেস্ট রেট বেড়ে যায়, সুদের হারটা বেড়ে যায়। আর আমাদের সেই কারণে আনইভেন কম্পিটিশন তৈরি হয়। আনইভেন তো হয়, যখন আপনার আলাদা করা যাচ্ছে না তখন সবার জন্য ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়। যখন সবার জন্য বেড়ে যায়, যারা ভালো ক্রেডিট কোয়ালিটি, ওরা অন্য জায়গায় চলে যায়, আর আপনি বাই ডেফিনেশন যাদের খারাপ লোন সেটা বেশি পাবেন আপনার কাছে। তো এইটাকে ক্লিন করা, ব্যালেন্স শিট রিপেয়ার যেটাকে বলে, এটা ছিল ইন্ডিয়া's number one focus in 2016, ইন্দোনেশিয়ার number one focus in 2017, কারণ ওরা জানে যে আপনার ফান্ডামেন্টাল যতই শক্ত হোক না কেন, যেটা আমাদের আছে, আমাদের ডেমোগ্রাফিক median age of Bangladesh dividend, demographic dividend, median age বাংলাদেশে হলো 26 বছর, ইউকেতে 40 বছর, চায়নাতে এখনো না, হবে soon, জাপানে, জার্মানিতে 46 years old is the median age. আমাদের যে ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজটা আছে, ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, অন্যান্য আরও ইনভেস্টমেন্ট দিয়ে এটাকে আরও প্রোডাক্টিভ করার অনেক উপায় আছে, কিন্তু দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর নিডস টু গ্রো, বোথ দ্য ব্যাংকিং সেক্টর অ্যান্ড দ্য ক্যাপিটাল মার্কেট সেক্টর। কিন্তু বিনিয়োগের বিষয়ে আমরা যদি আলাপ করি, যে আমাদের বিশেষ করে বিদেশি বিনিয়োগ খুব একটা রিমার্কেবল না, এবং সারা বছর ধরে এই আলোচনাটা হয়েছে। আপনি বলেন যে রিলেটিভ একটা সার্টেনটি অথবা একটা স্টেবিলিটি, লিস্ট কনফিউশন ছিল, পলিটিক্সও মোটামুটি ভালো ছিল, তাহলে কেন ইভেন দেশীয় এবং বিদেশি বিনিয়োগ কেন ওরকম রিমার্কেবল হয়নি, সিগনিফিকেন্টলি কেন পাচ্ছে না? হ্যাঁ, বিনিয়োগের কথা বলার আগে একটু আমি ওনার কিছু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওই যেটি খারাপ ঋণ এবং ভালো, হ্যাঁ, ভালো বড়োয়ার এবং খারাপ বড়োয়ার দুটার। সো বাংলাদেশ ব্যাংক এটাকে রেকগনাইজ করে কগনিজেন্সি নিয়ে কিছুদিন আগে একটা সার্কুলার তারা করেছে, সেটা হচ্ছে যে ভালো বড়োয়ার যারা, তাদেরকে 3% রেবেট দিবে, ইন্টারেস্ট দেওয়া হবে। এটা একটা ভালো উদ্যোগ। হ্যাঁ, আমরা জানি না এখনো পর্যন্ত কজনকে এভাবে দেওয়া হয়েছে, এটা একটা দাবি ছিল। আরেকটা যে ব্যাংকের যে আমাদের মানে প্রভাব মুক্ত হয়ে কাজ করার, ভারতের একটা উদাহরণ দিয়েছে, সেই রকমই আমরা যদি আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সেই ক্ষমতাটা থাকে যে খারাপ বড়োয়ারদের পিছনে কিংবা ঋণ যারা ঋণ করেছে ডিফল্টার, তাদের পিছনে ওইভাবে যাওয়ার, যেমন ভারতের রঘুরাম রাজন 2016 সালে যখন আপনার বিজয় মালিয়ার মতো লোকেদের পিছনে তারা তো মানে কাজ করতে পেরেছে, সেই রকম আমরা কোনো সাহসী বোল্ড উদ্যোগ
তো দেখতে পাই না আমাদের দেশে, এখনো পর্যন্ত সেই পরিস্থিতি দাঁড়ায়নি। তো ওরকম দৃষ্টান্তমূলক কিছু করতে পারলে মনে হয় আসলে এই সেক্টরের অন্যান্যরাও একটু সতর্কবাণী। এখানে সমস্যাটা কোন জায়গায়? এই যে মানে বোল্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে একটা আছে যে আমরা ট্রেডিশনালি মনে করি যে রাজনৈতিক প্রভাব মনে একটা বড় কারণ। দের আর আদার কনজেনিটাল প্রবলেম। আপনার দৃষ্টিতে আমাদের মতো দেশগুলোর ক্ষেত্রে বড় শর্টকামিংসগুলো কি? এটা কোথাও সহজ না। এটা আপনার ভারতে এখন করছে, কিন্তু এর আগে অনেক বছর ধরে চেষ্টা হচ্ছিল। এটা অনেক সহজ না, বিশেষ করে যখন গ্রোথ ভালোই হচ্ছে 7% বা আরো বেশি। আর ইকোনমিক গ্রোথের সাথে সাথে আমাদের ক্রেডিট গ্রোথ বোধহয় 15 or 16% ইয়ার। এই দুটো যখন ভালো দিন থাকে তখন আর আপনার ব্যাংক ব্যালেন্স শিটের এত ফোকাসটা সাধারণত হয় না। বা স্টক মার্কেট ঠিক আছে, এটা গ্রো করছে না কিন্তু খারাপ হতে হচ্ছে না, তো এটাকে না হয় পরে দেখা যায়। তো আমার মনে হয় সেই আর্জেন্সি বা ইনসেন্টিভটা হয়তো এখন পর্যন্ত হয়নি। কিন্তু আপনি যে সার্কুলারটা বললেন, আমি পেপারে দেখলাম যে ইটস ডেফিনেটলি রেকগনাইজড। এডিবি একটা প্রজেক্ট করছে অন ক্যাপিটাল মার্কেটস ডেভেলপমেন্টস, যেটা খুবই দরকার। বন্ড মার্কেট, স্টক মার্কেট, যে কোনো একটা আমরা যদি এখন গ্রোথ রেট we want to take it from 7 to 8, 9, 10%. আমি যে আগে বললাম যে আমাদের ফিটনেস রিপোর্ট উইল বি ফিট, তবে যদি আমাকে বলেন যে অলিম্পিকে দৌড়ানোর জন্য আমাদের কি করতে হবে, তাহলে you need to do a few things, one of which is development of the capital markets. প্রফেসর লুৎফি সিদ্দিকী, আপনি বলছিলেন যে বাংলাদেশের ইকোনমিক যে স্টেট অফ ইকোনমি, সেটা যদি স্ক্যানিং করা হয় বা হেলথ চেক করা হয় তাহলে এটাকে ফিট বলা যায়, কিন্তু এটা আরো বড় প্রতিযোগিতার ক্ষেত্রে গেলে তখন আরো অনেক কিছু করার দরকার। আপনার দৃষ্টিতে করণীয়গুলো কি? প্রোডাক্টিভিটি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ড্রাইভার, প্রোডাক্টিভিটি। তার মানে হল যে আমরা সবাই ইন্ডিভিজুয়ালি আমরা কত বেশি প্রোডাক্টিভ হচ্ছি পার আওয়ার, পার পারসন। আমরা কি কাজ করছি নাকি আমরা ট্রাফিক জ্যামে বসে গাড়িতে বসে ফেসবুকে কমপ্লেন করছি যে ট্রাফিক জ্যাম হচ্ছে? প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কি কি দরকার? দ্য টাইপ অফ এডুকেশন, ট্রেনিং, যেটা এখন দেখছি যে হচ্ছে। There's a global teacher prize. I'm on the Academy of the Teacher Prize, and for the first time there's a teacher from Bangladesh who is in the top 50. And I can see that in various other measures, human capital development, human index, Bangladesh khub bhalo korche, aro korche. Infrastructure is the biggest driver of productivity. এখানেও অনেক প্রোগ্রেস হয়েছে। আমি আমাদের এয়ারপোর্টে next terminal with the help of Japanese, metro rail with the help of Chinese, 4-lane highway to Chittagong, power supply has been steady. এটা রেকগনাইজ করতে হবে, প্রশংসা করতে হবে, অ্যাকনলেজ করতে হবে যে এটা so far it's been positive, but there needs to be more. প্রথমে যে আমি বললাম যে এখন সুযোগটা আছে, বিনিয়োগ করার টাকা আছে in the global investment world. এখন যদি আমরা এটাকে আরো অ্যাট্রাক্ট করে এখানে আনতে পারি, এই আকর্ষণ করার জন্য আরো দরকার হলো সফট ইনফ্রাস্ট্রাকচার। সফট ইনফ্রাস্ট্রাকচারে আপনার ডিজিটাল দরকার, যেটা খুব ভালো আছে অলরেডি। উই হ্যাভ এ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। ট্রাফিক জ্যাম হলে আমরা যদি বাসা থেকে কাজ করতে চাই, উই ক্যান ডু দ্যাট, দ্যাটস নট এ বিগ ডিল। একটা মানসিকতা দরকার হয়, কাস্টমার সার্ভিস মানসিকতা, যে আমি যখন ভিয়েতনাম বা ফিলিপিন্সে একটা বড় ইনভেস্টমেন্ট যায়, গ্লোবাল ইনভেস্টর যায়, তখন আমাদের একটু রাগ হওয়া উচিত যে কেন এটা ওখানে গেল, এখানে আসলো না। এই সেন্স অফ আর্জেন্সি, এই অ্যাটিটিউড, এই মাইন্ডসেট, Do you see we have that sense of urgency? আরেকটু দরকার আমার মনে হয়, আরেকটু দরকার। আর 7% গ্রোথ আপনি বারবার চায়নার সাথে কম্পেয়ার করছেন, এজন্য আমি and it's positive, আমি নেগেটিভ বলছি না, কিন্তু পার্সপেক্টিভ। গত 25 বছর চায়নার গ্রোথ রেট অন অ্যাভারেজ ছিল 10%, একই টাইমে আমাদের অন অ্যাভারেজ ছিল অ্যারাউন্ড 6%। তার মানে চায়না জিডিপি গত 25 বছরে, আমাদের জিডিপি গত 25 বছরে 3 গুণ বেড়েছে, 3 times as high। চায়না জিডিপি 7 গুণ বেড়েছে। ওদের বাচ্চারা যে স্ট্যান্ডার্ড অফ লিভিং এক জেনারেশনের পরে এনজয় করতে পারছে এখন, এটা আমাদের 2.5-3 জেনারেশন লাগবে। তো আমাদের এই লেভেল অফ জিডিপি, $200 billion ইকোনমি, 7% is good, but we need to be 8, 9, 10%. এই অ্যাম্বিশনটা দরকার। ডক্টর ফাহমিদা, আমরা এত সুন্দর
অবস্থা আমাদের, আপনি বললেন যে সামষ্টিক অর্থনীতিতে সুন্দর ভারসাম্য বজায়, তারপর আমরা কেন ডোমেস্টিক অথবা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারছি না? যদি বলছেন যে যেটা আরো দরকার, যদি আমরা সাস্টেইনেবল করতে চাই আমাদের গ্রোথটাকে। আমাদের তো যেটা বলছে যে আমাদের ইনভেস্টমেন্ট, আর কিন্তু ইনভেস্টমেন্ট জিডিপি এখনো পর্যন্ত 29-30-এর মধ্যেই আটকে আছে, এবং আমাদের আশা করা হচ্ছে যে আগামী বছরে 32% মতো। কিন্তু আমরা যদি এটাকে চায়নার কাছাকাছি নিতে চাই, আমাদের জিডিপির 35-40% মধ্যে নিতে হবে। এবং বিদেশি বিনিয়োগ তখনই আসবে আপনি যদি দেশি বিনিয়োগ করেন। তো দেশি বিনিয়োগ কেন হচ্ছে না? প্রথমে তো এটা যদি লং টার্ম ভিউ নেন, তাহলে দেখবেন যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা এখানে একটা কোর ফ্যাক্টর হিসাবে কাজ করে। তারপরে যে ফ্যাক্টরগুলি আছে, যে ইনফ্রাস্ট্রাকচার একটা বিনিয়োগের জায়গা, কিন্তু আবার ইনফ্রাস্ট্রাকচারের অভাবে বিনিয়োগও আসে না। অর্থাৎ আপনার বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাটের সময় কথা বললেন, আরেকটা হচ্ছে যে ব্যাংক সুদের কথা বললেন। ব্যাংক সুদের হার এখন অনেকটা কমেছে। তারপরেও আরেকটা জিনিস যে কনফিডেন্স। এখন আমরা দেখছি যে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, কিন্তু মানুষ দেখে যে একটা বিনিয়োগ যে করবে, সে আগামী 5 বছরে কি রকম রাজনৈতিক পরিস্থিতি আমার হতে পারে। রাজনৈতিক আপাত দৃষ্টিতে স্থিতিশীলতা আছে, সামনের 5 বছরে কেমন হবে এইরকম একটা কনফিডেন্স যদি না আসে, ব্যবসায়ীদের মধ্যে কেমন কনফিডেন্স আমি জানি না, যদি সেটা ভালো থাকতো তাহলে আরেকটু রিফ্লেকশন দেখতাম সেটা কেমন আছে। এবং তার ফলে আপনি দেখবেন যে যার কারণে আমরা ইদানিং কথা বলছি যে ক্যাপিটাল ফ্লাইট হচ্ছে, বিশেষ করে যখন একটা দেশের এরকম অনিশ্চয়তা থাকে, তখন সেসব দেশ থেকে ক্যাপিটাল ফ্লাইটটা বেশি হয় এবং ইলিসিট ফ্লো, সেই বিষয়গুলো আসছে। তো মানুষ যখনই স্বস্তি বোধ করে না, তখনই কিন্তু এই অর্থটা বাইরে নিয়ে যেতে চায় এবং বিনিয়োগের ক্ষেত্রে একটা এক ধরনের স্থবিরতা দেখা দেয়। আরেকটা জিনিস দেখবেন ইদানিং গত বছরে 2016 সালে আমরা তো ভালো কতগুলির মধ্যে চীনের প্রেসিডেন্টের ভিজিটের পরে আমরা যে বিরাট অঙ্কের একটা $24 বিলিয়ন একটা প্রতিশ্রুতি পেয়েছি, এগুলো ভালো বিনিয়োগ। কিন্তু আপনাকে মনে রাখতে হবে সেই মোট প্রায় 40 বিলিয়নের মতো হলো দুটো মিলিয়ে, কিন্তু সেটার জন্য আমরা প্রস্তুত আছি কিনা। প্রত্যেকটা বিনিয়োগের, পদ্মা ব্রিজ বলেন কিংবা আপনার রূপপুর পাওয়ার প্ল্যান্টের কথা, বিনিয়োগগুলি সঠিক সময়ে না হলে কি হয়, এটার যে কস্ট এসকেলেশন, কস্ট ওভাররান হয়ে এটা একটা বিরাট মহিরুহে পরিণত হয়। তখন একটা আমাদের উপরে একটা বোঝার মতো মানে চেপে বসতে পারে। সেই বিষয়গুলিও মনে রাখা দরকার। অর্থাৎ এই যে রূপপুর যেটা পাওয়ার প্রকল্প 2 বিলিয়ন দিয়ে শুরু হয়েছিল, এখন এটা প্রায় $13 বিলিয়ন এসে পৌঁছেছে। যত দেরি হবে তত, তো এই দেরিগুলোর পিছনে কারণগুলি যদি আমরা না আইডেন্টিফাই করে না অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু এটা একদিকে বিনিয়োগ আসবে ঠিকই, কিন্তু আমাদের এই ঋণগুলো তো ফেরত দিতে হবে। সেই ফেরত দেওয়ার যে বোঝাটা, অর্থাৎ ডেট জিডিপি রেশিও কোথায় যে পৌঁছাবে, সেই ব্যাপারেও একটা চিন্তা করতে হবে। যে আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ান, স্টেট ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে পড়ান। গ্লোবাল কমিউনিটি বাংলাদেশকে কিভাবে দেখে? আমাদের এই গ্রোথ, আমাদের অগ্রগতি বা আমাদেরকে কেন্দ্র করে কোনো কনসার্ন? খুবই পজিটিভলি দেখে। একটা কারণ হলো যে গ্লোবালি অন্যান্য দিকে পজিটিভিটি খুবই কম, দেখার সুযোগ কম হয়। বাংলাদেশের মেইন অ্যাডভান্টেজ হলো আমরা যদি চাই, আমরা যেই রেকমেন্ডেশনগুলো আপনি দিলেন, এগুলো সব আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। আমরা যদি চাই তাহলে হয়তো আমরা করতে পারি। এখন আপনি যদি জাপান হন আজকে, আপনার সেই লাক্সারিটা নাই। ওরা যদি বলে যে আমি এখন আমার গ্রোথ রেট বাড়াবো, কিভাবে করবে? এটা করার উপায় নেই। দে হ্যাভ অ্যান এজিং পপুলেশন, দে আর দ্য ফ্রন্টিয়ার অফ টেকনোলজি, দে হ্যাভ নো গ্রোথ মডেল। আমাদের এটা আছে, কি করতে হবে এটা সবাই জানে, কিভাবে করতে হবে সেটা নিয়ে হয়তো বিতর্ক আর কিছু ডিফিকাল্টিজ আছে। But it's positive. People want to invest. People have a positive view. Despite of having all the security concerns, we have that in France, in Turkey, and it's all over. So it's relative. Okay. সব রিলেটিভটা দেখতে হবে। অবশ্যই এই কনসার্নগুলো যদি না থাকতো তাহলে হয়তো আরো বেশি পজিটিভ হতো। কিন্তু আমার মনে হয় যে এই কনসার্ন থাকা সত্ত্বেও আমাদের আরো অনেক কিছু করার আছে। আপনি কানেক্টিভিটির কথা বলছিলেন, এই গ্রোথ সাস্টেইনেবল করার জন্য বা
বিশ্ব অর্থনীতির সঙ্গে নিজেদের, এখানে বাংলাদেশের গ্লোবাল ইকোনমির সঙ্গে কানেক্টিভিটির প্রশ্নে আমরা কতটা কম্পিটিটিভ, কতটা আর্জ নিয়ে কাজ করছি? আমি দুইটা কানেক্টিভিটি বলছি। একটা হলো যে দেশের ভিতরে ডিজিটাল কানেক্টিভিটি, উইচ ইজ এক্সেপশনাল ইন বাংলাদেশ। আপনি এখন গ্রাম থেকে আইপ্যাড নিয়ে ইমেলে কমিউনিকেট করতে পারছেন, যেটা হয়তো এক জেনারেশন আগেই, 20 বছর আগে টেলিগ্রাম বা পোস্ট ছাড়া আর কোনো উপায় ছিল না। সো দ্য ডিজিটাল কানেক্টিভিটি ইজ এ হিউজ অ্যাসেট। আপনি মিয়ানমারে তো নাই, নেপালে নাই, এটা আমাদের খুবই স্ট্রং অ্যাসেট। আরেকটা কানেক্টিভিটি হলো যে আমাদের local economy, how connected is it with the rest of the world? Right. এটা আস্তে আস্তে আরো বাড়াতে হবে, সতর্কের সাথে বাড়াতে হবে। একেবারে খুলে ফেললে এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা হয়েছিল 1997-98-এ, সেরকম একটা সিচুয়েশন আমরা যেতে চাই না, যেখানে ইনভেস্টাররা আসলো একদিন, আরেকদিন নিয়ে গেল, হেভি ভলাটিলিটি, কারেন্সি আউট অফ কন্ট্রোল। এখন যে একটা স্টেবিলিটি আছে, কন্ট্রোল আছে, যে টাকার দাম খুব একটা বাড়ে না, খুব একটা কমে না, এই কন্ট্রোলটা একটু একটু ছাড় দিতে হবে। আর এটা একেবারে ছেড়ে দিলে ইট ক্যান বি আউট অফ কন্ট্রোল। কিন্তু স্টেবিলিটি আমাদেরকে 10% গ্রোথে নেবে না। একটা কথা আছে, দ্য স্টেবিলিটি অফ দ্য গ্রেভইয়ার্ড। ইউ ডোন্ট ওয়ান্ট দ্য স্টেবিলিটি অফ দ্য গ্রেভইয়ার্ড, ইউ ওয়ান্ট সাম ডাইনামিজম। ডাইনামিজমের মধ্যে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট সাম ভলাটিলিটি। তো আস্তে আস্তে যখন when the economy gets open, the capital account gets open, currency restrictions get open, আমাদের মেন্টালি প্রিপেয়ার করতে হবে একটু ভলাটিলিটি বেশি হবে। আমরা দেখি বিভিন্ন সময়, ইভেন এই যে ওয়ার্ল্ড ব্যাংক তো বলেই, তারপরে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছে, গোল্ডম্যান স্যাক্স, প্রাইস ওয়াটারহাউস কুপার, এটা সবাই বলে যে বাংলাদেশে 2030 নাগাদ বাংলাদেশে ওয়ান অফ দি লিডিং টপ ইকোনমিজ হবে বাংলাদেশ। হ্যাঁ, এটা কতটা কি বলে যে ফ্যাক্ট বেসড, নাকি এক ধরনের হাইপ করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে? আপনাদের দুজনের কি মত? এটা বলবো না, আপনি বলবেন? বলুন, ইউ আর দ্য গেস্ট। থ্যাংক ইউ। I think it's very fact based. I think it's highly possible. আমি প্যারালাল দিই বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে। আমি 2008 সালে 9 সালে আপনার সাথে গতবার যখন, তার একটু আগে, আমি এখানে একটা ইভেন্টে বলেছিলাম যে এটা কিভাবে সম্ভব যে আমাদের এত বড় দেশে আমরা 11 জন খেলোয়াড় পাচ্ছি না, যারা নিউজিল্যান্ড মতো দেশকে হারাতে পারে না, ওদের পপুলেশন ধানমন্ডির চেয়েও কম। তখন সবাই বলছে, না আমরা দারিদ্র দেশ, এটা সম্ভব না, দিস ইজ আনফেয়ার, হাউ ক্যান ইউ কম্পেয়ার। এখন উই হ্যাভ এ ওয়ার্ল্ড ক্লাস টিম, উই হ্যাভ সাম অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমাদের পার ক্যাপিটা জিডিপি নিউজিল্যান্ড ইজ স্টিল 10 times দ্যাট অফ বাংলাদেশ। তো দারিদ্রতা ইজ নট অ্যান এক্সকিউজ। ক্রিকেট টিমে কি করেছে এটা দেখতে হয়। দে গট দ্য বেস্ট কোচ। কেউ বলে না যে কোচটা কি দেশি না বিদেশি, একে কেন আনলা বিদেশ থেকে, যেটা অন্যান্য ক্ষেত্রে অনেক হয় যে আমরা কেন বিদেশিকে এখানে আনবো। মেরিটোক্রেসি, ক্রিকেটের যদি খেলা খারাপ হয়, রেজাল্টের সাথে সাথে দেখা যায় এখানে আপনার করাপশনের স্কোপ কম, নেপোটিজমের স্কোপ কম। তো ক্রিকেটটাকে আমরা যেভাবে ট্রান্সফর্ম করেছি, যেই পটেনশিয়ালটা বের হয়ে এসেছে, এই প্যারালালটা যদি আমরা অন্য ক্ষেত্রে করতে পারি, তাহলে অ্যাবসলিউটলি দোজ ফোরকাস্ট জেপি মর্গান, গোল্ডম্যান স্যাক্স, ফুলি পসিবল। হ্যাঁ, আমিও কিন্তু আশাবাদী। আমার মনে হয় না যে এটার মধ্যে কোনো হাইপ আছে, কারণ আমি গত কয়েক বছরে 2 দশকে ধরুন কিংবা 4 দশকে বলুন, যেভাবে বাংলাদেশ এগিয়েছে, সামনে আরো হোপফুল হওয়ার সুযোগ আছে। কিন্তু যেটা আমি বলবো যে যেই গতিটা, উনি অলিম্পিকের কথা বলেছেন, আমরাও একটা কথা বলি যে অন্যরা যখন হাঁটবে আমাদেরকে তখন দৌড়াতে হবে, বিকজ আমরা আছি মানে যেইখানে আমরা পৌঁছাতে চাই। তো সেটা সম্ভব। উনি উদাহরণ দিলেন কয়েকটা, এবং অন্যান্য ক্ষেত্রে আপনি ধরুন জিডিপি এবং পভার্টি রিডাকশনের কথা বলুন, কিংবা আমরা আমাদের যে আরেকটা সাফল্য সোশ্যাল সেক্টরে, হেলথ এবং এডুকেশনের ক্ষেত্রে, সেইগুলার যদি আমি উদাহরণগুলো দেখি, তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্টলি অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো কিন্তু যেটা একটা মানে স্কিলসের কথা আমি বারবার বলছি, আমাদের এখানে আমরা যেমন প্রবৃদ্ধি করছি, একটা বিরাট মিডল ক্লাসও তৈরি হয়েছে, তাদের একটা কনজিউমারিজম তৈরি হয়েছে, এবং তাদের ডিমান্ডটা কিন্তু একটা কোয়ালিটি প্রোডাক্টের জন্য রয়েছে। এটা একদিকে, অন্যদিকে অবশ্য দারিদ্র্য কমলেও এটার ভলিউমটা, নাম্বারটা তো অনেক বেশি।
তো স্কিলস ডেভেলপমেন্টটা একটা বিরাট প্রয়োজন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আপনারা আংটিডের রিপোর্টে বলছিলেন, আপনি জাস্ট ইন্টারাপ্ট করি, সেখানে আপনারা বলছেন যে বাংলাদেশ 2024 এর মধ্যে এলডিসি থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু সেখানে পার ক্যাপিটা ইনকামের চাইতে আমাদের হিউম্যান রিসোর্সের উপরে গুরুত্ব দিতে হবে বেশি। আমরা কি পার ক্যাপিটা ইনকামের ওই লেভেলে পৌঁছতে পারবো না? পৌঁছতে পারবো, অবশ্যই আমরা পৌঁছতে পারবো, কিন্তু আরেকটা যে হিউম্যান ইন্ডেক্স যেটা আছে, সেখানে আমি বারবার বলছি যে আমরা আমাদের দেশে কিন্তু অনেক প্রচুর লেবার ফোর্স, পপুলাস কান্ট্রি, কিন্তু আপনি যখন আবার খুব দুঃখজনকভাবে আমরা যখন ইন্টারভিউ নিই কোনো একটা জবের জন্য, তখন কিন্তু আমরা আশানুরূপ কোনো ক্যান্ডিডেট, খুব কম ক্যান্ডিডেট পাই। এটা খুব দারুণ, কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে মাস্টার্স অনেক বের হচ্ছে, কিন্তু তাদের যে কোয়ালিটি আমরা চাই সেই কোয়ালিটি পাই না আমরা দেশের। তাহলে আমি কাদের দিয়ে দেশ আগাবো? আমার হিউম্যান রিসোর্স একটা অন্যতম ফ্যাক্টর। বিদেশি বিনিয়োগ আসবে, তারা তো সব লোক নিয়ে আসবে না, এবং তারা যাদের নিয়ে আসবে তাদের তো ট্রান্সফার অফ টেকনোলজি, ট্রান্সফার অফ স্কিলস এগুলি করবে। আমাদের যেখানে জনশক্তি আছে তাদের তো সেটা গ্রহণ করতে হবে, সেটা একটা বিরাট গুরুত্বপূর্ণ। এবং আমরা যে আরএমজি সেক্টরের উপর দাঁড়িয়ে আছি, সেখানে তো আমরা চায়নার, কম্পিটিটিভ চায়না, ভিয়েতনামের চাইতে অনেক পিছনে। আমরা বারবার বলছি যে ইন টার্মস অফ প্রোডাক্টিভিটি, এবং আমরা যদি হাই এন্ড মার্কেটে যেতে চাই তাহলে এই প্রোডাক্টিভিটিটা বাড়াতে হবে। এইটা একটা ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস হয়ে দাঁড়াবে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। আরেকটা যেটা বলছি যে আমাদের রাজনৈতিক যে স্থিতিশীলতাটা, এটা একটা, আমরা ইনক্লুসিভিটি কথা বলি বারবার, ইনক্লুসিভিটি না থাকলে এটা রাজনীতি বলুন কিংবা আমরা সাস্টেইনেবল হবে। হ্যাঁ, এবং যে অর্থনৈতিক প্রবৃত্তিটা হচ্ছে, আপনি 2030 কথা বললেন, 2030-তে আমাদের গোলও আছে যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি 7% বলুন বা 10% বলুন, এটা যদি মানুষকে সবাইকে মিলে না হয়, সেই গ্রোথের তো কোনো আমরা মর্মার্থ খুঁজে পাবো না। এটাই হচ্ছে বড় কথা। আপনার লুৎফেসের দিকে আমরা প্রায় শেষ দিকে, বাংলাদেশ, আপনি বৈশ্বিক ইকোনমিক পার্সপেক্টিভ থেকে বলেছেন, কিন্তু বাংলাদেশকে নিয়ে যে আশাবাদের কথা বলা হয়, মানে আপনার আশাবাদের যদি আমরা কথা জিজ্ঞেস করি, তাহলে আর কি বিষয়গুলো আছে যেটা বাংলাদেশকে নিয়ে সত্যি সত্যি আশাবাদী হওয়ার মতো? সোশ্যাল প্রোগ্রেসের কথা যে আপনি বললেন, আমাদের সোশ্যাল সেক্টরে ব্র্যান্ড ভ্যালু, বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনার ব্র্যাক, মাইক্রো ক্রেডিট, অনেক যেসব খুবই নামকরা ব্র্যান্ড আছে, এটাতে বাংলাদেশ ইজ রেকগনাইজড অ্যাজ দি লিড ইনোভেটর। জেন্ডার, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল প্রোগ্রেস, অনেক সুন্দর সুন্দর ভালো আইডিয়া আসে এখান থেকে, যেটা অন্যান্য দেশ কপি করে। এটাকে যদি আমরা কমার্শিয়াল সেক্টর আর পাবলিক সেক্টরে ট্রান্সলেট করতে পারি, তাহলেই আমাদের অনেক অনেক দিক অনেক দূরে নিয়ে যাবে। ধন্যবাদ ডক্টর ফাহমিদা, ধন্যবাদ প্রফেসর লুৎফে সিদ্দিকী স্টুডিওতে আসার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনেও দেখতে পারেন। ভিজিট করুন www.ntbd.com। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।